সে শিবির করে এই কথা বললে যে কোনো একটা কওমি ছাত্রকে তুলে এনে একটা মামলায় ঢুকায় দেবে, দ্বিদলীয় সম্পর্কে পরিণত করছে। ভারতের জনগণের অনেকেই এখন বাংলাদেশকে আসলে তার শত্রু মনে করে, বাংলাদেশের জনগণের অনেকে তাকে আসলে শত্রু মনে করে। আরে ভারতের চারপাশে সবাই যদি তার আসলে শত্রু হয়, কেউ যদি শান্তিতে না থাকে, তারাও শান্তিতে থাকার কোনো কারণ নেই। আমি দুইটা জিনিস দেখি, আমি যারা ধরেন নির্বাচনের জায়গাটা যারা বলে না, তারা প্রথমত একটা মাইন্ড সেট আপ আছে। মাইন্ড সেট আপ হচ্ছে আগে একটা তত্ত্বাবধায়ক সরকার হইতো, আইসা এসে 90 দিনের মধ্যে একটা নির্বাচন আয়োজন করতো। এইবারের সরকারটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার, ওই রকম নির্বাচন করার সরকার এরকম বলা হচ্ছে। এটা অভ্যুত্থানের কারণে একটা সরকার গঠন করা হয়েছে। তার কাছে আসলে ছাত্রদের দাবি হচ্ছে যে এমন একটা ব্যবস্থা করা, যে ব্যবস্থায় স্বৈরতন্ত্র আরেকবার নতুন করে এখানে ক্ষমতাসীন না হইতে পারে। তার মানে হচ্ছে এটা অনুবাদ করলে দাঁড়ায় যে সংবিধানের একটা সংস্কার করতে হবে, যাতে আসলে সাংবিধানিক এই ক্ষমতা কাঠামোটা মানে অপসারিত হয়। সেইটা করার জন্য আমরা যেটা বলছি, আমরা যে কাজগুলি করার কথা বলছি, এটা যদি ওরা মিন করে, তারা যদি আসলে এটা শুরু করে, তারা যদি প্রায়োরিটিটা ঠিক করে এবং এটা দেওয়া শুরু করে, আমার কাছে মনে হয় যে এইটা মানুষ তখন দেখতে পাবে যে তারা আসলে কি কাজকে আসলে নিচ্ছে। মানুষ যদি এটার এই আকাঙ্ক্ষার সাথে থাকে, তাইলে মানুষ তাদেরকে আসলে যুক্তিসঙ্গত একটা সময় এলাও করবে। তো মানুষ যদি দেখে যে এইগুলি করতেছে না, ইলেকশনও করতেছে না, সে রুটিন একটা গভর্নমেন্টের মতো আসলে গভর্নমেন্টগিরি করতেছে, তাইলে তো মানুষ আসলে তাদেরকে প্রশ্ন করবে। তা আমি আমাদের জায়গা থেকে আমরা খুব শঙ্কিত থাকি। আমি বলি যে এরকম সুযোগ বারবার ইতিহাসে আসে না। আমরা 71 সালে মিস করছি, আমরা 90 সালে মিস করছি, 24 সালে মিস করার মতো আসলে আমাদের আর নাই, ওই এই যোগ্য মানে ক্ষমতা নাই। এরপরে এটা মিস করলে আমরা ধ্বংস হয়ে যাব। সেই জন্য আমি চাই যে সরকারটা কোনোভাবেই যেন বিতর্কিত না হয়, এবং তারা যেন দক্ষতার সাথে তাদের কাজটা আসলে মানুষের সামনে ক্লিয়ার করে যে আমরা এটা করতেছি, এবং করতে গিয়ে যদি তাদের সময় বাড়ে তাহলে মানুষ তাকে অ্যালাউ করবে। কিন্তু কাজ না করে যদি সে আসলে সময় ক্ষেপণ করতে থাকে, তাইলে তারা যদি প্রশ্নের মুখে পড়ে, প্রশ্নের মুখে পড়লে কোনো ভালো কাজও ভালো কাজ হিসেবে থাকে না। প্রশ্নবিদ্ধ হয়ে তারা যদি আসলে সংবিধানের ভালো সংস্কারও করে, সেই সংস্কারটা আসলে বিভিন্ন কারণে আসলে প্রশ্নবোধক হবে এবং আমরা একটা বড় রকমের বিপর্যয়ের মধ্যে পড়ব। সেই আশঙ্কা থেকে আমরা বলি যে তার যত কাজটা তার ঠিক করা, এবং যত দিন লাগে তত দিন, কিন্তু তার একদিনও বেশি না, এরকম একটা মাইন্ড সেট আপ তাদের নিয়ে যদি তারা এটা ঠিক করে, তাহলে তারা একটা গাইডলাইন দিতে পারবে। আমি এখন এটা দিয়ে দিতে চাই না, তো আমাদের একটা হিসাব আছে যে এটা কতদিন লাগতে পারে। আমার হাতে যদি এই কাজ থাকে, তাহলে আমি কতদিনে করতে পারবো এটা আমি বুঝি। তাহলে সেদিক থেকে আমি বুঝি যে আসলে এটা কতদিন লাগতে পারে। আমার চাইতে হয়তো একটু বেশি সময় আমি চিন্তা করবো যে আমি এটা নিয়ে 10 বছর ধরে কাজ করতেছিলাম, অথবা আমি একভাবে একটা লাইন আপ করে রাখছি। অন্য আইসা একজনের পক্ষে এটার ভিতরে ঢোকা কঠিন, আমি 6 মাস তার জন্য বাড়তি সময় দিতে পারি। কিন্তু এর বেশি তো আসলে দিলে মানুষ বুঝবে, মানুষের কালেকটিভ যে আসলে কনসিয়াসনেস, সেইটা ধরতে পারে যে আমি কোনটা সময় অপচয় করতেছি আর কোনটা সময় কাজে লাগাইতেছি। আমি আবারও বলি যে দুই ধরনের জিনিস আছে আমাদের সংবিধানের। আমি আবার বলি যে যে কোনো সংগঠনের একটা গঠনতন্ত্র ঘোষণাপত্র থাকে, ঘোষণাপত্রের মধ্যে থাকে যে এই সে করতে চায়, আর গঠনতন্ত্রের মধ্যে থাকে যে এইভাবে কমিটি হবে, এইভাবে তারা নেতৃত্বে আসবে, তারা এত বছরের জন্য এই কাজ করবে। বাংলাদেশের সংবিধানের ওইটা আছে। ভূমিকা থেকে শুরু করে মানে প্রস্তাবনা থেকে শুরু করে 3 নম্বর চ্যাপ্টার পর্যন্ত এটা প্রায় একটা ঘোষণাপত্র। রাষ্ট্রটা কি করতে চায়, গণতন্ত্র করতে চায়, সমাজতন্ত্র করতে চায়, সে ধর্মনিরপেক্ষতা করতে চায়, সে জাতীয়তাবাদী থাকতে চায়, ধনী গরিবের বৈষম্য কমাইতে চায়, এরকম অনেকগুলো জিনিস সে করতে চায়। মানুষের মৌলিক অধিকার দিতে চায়, মানুষের মানে শাস্তি এক অপরাধে 2 বার শাস্তি হবে না, এরকম ব্যবস্থা করছে, ইত্যাদি ইত্যাদি। তার মানে এটাকে আমি বলি ঘোষণাপত্র অংশ। আর এই কাজগুলি আসলে রাষ্ট্র কিভাবে করবে, সেই জায়গাটাকে বলে এক্সিকিউটিভ পার্ট, মানে গঠনতন্ত্র অংশ। প্রেসিডেন্ট কীভাবে নির্বাচিত হবে, প্রেসিডেন্টের কী ক্ষমতা থাকবে, প্রধানমন্ত্রী কীভাবে নির্বাচিত হবে, তার কী ক্ষমতা থাকবে, মন্ত্রী পরিষদের কী ক্ষমতা থাকবে, সংসদের কী ক্ষমতা থাকবে, অ্যাটর্নি জেনারেল কীভাবে নিযুক্ত হবে, জাস্টিসরা কীভাবে নিযুক্ত হবে, তাদের কী ক্ষমতা থাকবে, এরকম কর্ম কমিশন ইত্যাদি। মানে সমাজের যা কিছু রাষ্ট্র করে তার যে ক্ষমতা চর্চা, এই ক্ষমতা চর্চার জায়গাগুলি হচ্ছে এক্সিকিউটিভ পার্টে আছে। এখন আমি বলি যে বিতর্কটা কোথায় শুরু হয়, সমাজের বিভাজনটা কোথায়, আদর্শিক জায়গায়। তো ধরেন একটা অংশ বলবে যে বিসমিল্লাহির রহমানির রাহিমটা আসলে অ্যাবসলিউট করতে হবে। ধরেন আরেকটা অংশ এসে বলবে যে সেকুলারিজমটাকে আসলে শেখ মুজিব যেভাবে ব্যাখ্যা করছে, এই ব্যাখ্যাটা আসলে সেকুলারিজমের ব্যাখ্যা হয় নাই, এটা আসলে অন্য একটা জোড়াতালি দিচ্ছে, এটাকে পিওর করতে হবে, হ্যাঁ, রাষ্ট্রকে সেকুলার করতে হবে। এই ডিবেটটা হচ্ছে একটা ইডিওলজিক্যাল ডিবেট।
কিন্তু যে সেকুলার এবং যে সেকুলার না, তাদের উভয়ের জন্য একটু আগে যেটা কথা বলছেন, তার আসলে শিক্ষার পরে কর্মসংস্থানের দাবি আছে। তার আসলে তার মা বাবার চিকিৎসার আসলে সুযোগের দাবি আছে। তার আসলে প্রতি বছর মানে প্রতি 5 বছর পরে একবার ভোট দেওয়ার আকাঙ্ক্ষা আছে। তার আসলে তাকে পুলিশ গিয়ে বিনা ওয়ারেন্টে বাড়ি থেকে ধরেই না 2টা পুড়িয়া দিয়ে মামলায় দিয়ে দেবে এবং এটার কোনো বিচার পাবে না, সে জেলে থাকবে। এইটা থেকে আসলে তার মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষা আছে। সে শিবির করে এই কথা বললে যে কোনো একটা কওমি ছাত্রকে তুলে এনে একটা মামলায় ঢুকায় দেবে, আরেকটা ছেলেকে আসলে অন্য কিছু করে এই কথা বলে তারা একটা নাস্তিক বলে কুপায় মেরে ফেলবে। এই যে পরিস্থিতি, এগুলি হচ্ছে সব ক্ষমতা অংশ থেকে হয়, বিসমিল্লাহ অংশ থেকেও হয় না, সেকুলারিজমের জায়গা থেকেও হয়। এগুলি রাষ্ট্র যে ক্ষমতা চর্চা করে, সেই ক্ষমতা চর্চার যে অগণতান্ত্রিক ক্ষমতা কাঠামো এইখান থেকে হয়। তাইলে এইটার সমাধানের ব্যাপারে আমি ধরে নিই যে জাতির মধ্যে ন্যূনতম ঐক্যটা আমরা তৈরি করতে পারবো এখানকার ভূখণ্ডের মানুষের মধ্যে, যারা এটা দ্বারা আমরা পরিচালিত হয়েছি। এইটুকু করার ভেতর দিয়ে আমি যেরকম এই অভ্যুত্থান আমাদের কিছু বাইনারি কয়দিনের জন্য ভেঙে দিচ্ছি, আমরা যখন আসলে আমাদের রাষ্ট্রের এই ক্ষমতা কাঠামোর মধ্যে যে আসলে আমাদের নির্যাতিত হওয়ার যে হাতিয়ারগুলি আছে, এগুলিকে যখন আমরা ভাঙবো, আমাদেরকে আসলে সরকার যখন আর এইভাবে এই প্রজেক্টের জন্য টাকা দিতে পারবে না যে এখানে তাবলিগ জামাতের 2 গ্রুপ কর, অমুকটারে 3 গ্রুপ কর, এইটার জন্য যখন এনএসআই ডিজিএফআইকে আর কাজে লাগানোর মতো ক্ষমতা তার হাতে না থাকবে, তখন আমার সমাজের মধ্যে ওই তর্কগুলি সত্ত্বেও একসাথে থাকার, ঐক্যবদ্ধ থাকার একটা পরিবেশ তৈরি হবে। আমি বলি যে বিভাজনের জায়গা থেকে ধরে আপনি ঐক্যটা করতে পারবেন না, আপনি ঐক্যটার জায়গা থেকে ঐক্যটাকে বিস্তৃত করার চেষ্টা করুন। আমাদের এখানকার উচ্চশিক্ষিতরা কিংবা শিক্ষিতরা কিংবা রাজনৈতিক কর্মীরা তর্কটা শুরু করে যে এখানে হচ্ছে আপনার সাথে আমার বিভাজনটা হবে। সে সার্চ করে যে আপনার সাথে আমার কোথায় পার্থক্য, সে সার্চ করে না যে আপনার সাথে কোথায় আমার ঐক্য। একটা কওমি মাদ্রাসার ছাত্রর সাথে আসলে আমার রাজনীতির আসলে মিলটা কোন জায়গায়, এইটা খোঁজার চাইতে তার সাথে আমার আসলে পার্থক্য কোন জায়গায়, এইটা খোঁজাটাকে আসলে সরকার, রাষ্ট্র কিংবা আন্তর্জাতিক সমস্ত মিডিয়া সব কিছু মিলে আমাদেরকে ওইভাবে ভাবতে বাধ্য করছে। আমি এই ভাবনাটাকে ঘুরে যদি ঐক্যের জায়গাটাকে প্রদান করে ভাবতে শুরু করতে পারি এবং মিনিমাম সংস্কার করতে পারি, আমি বিশ্বাস করি যে আমরা ঐক্যের পথে আসলে যাইতে থাকবো। উল্টাটা থেকে আমরা কখনোই বুঝতে পারবো না। আসলে যদি আমরা একটি ডেমোক্রেটিক স্টেট বানাইতে পারি, আমরা যদি আসলে পাওয়ারটাকে ওই রকম মিসইউজ করার জায়গাগুলি যদি আমরা কাইটে দিই, বাংলাদেশে কী হয়? বাংলাদেশের রাষ্ট্রের যে ক্ষমতা, এই ক্ষমতাটা ভোগ করে আসলে সরকার। সরকারের যে ক্ষমতা, এই ক্ষমতাটা ভোগ করে একটা সরকারি দলের গুন্ডা পান্ডারা, নেতারা। সরকার, রাষ্ট্র এবং সরকারি দল, এইটার মধ্যে যদি আমরা আসলে স্পষ্ট মানে করতে পারতাম, বিভাজন করতে পারি, সাংবিধানিক এই জায়গাগুলি, জটিলতাগুলি সংবিধানে আছে, এগুলি যদি আমরা কাটতে পারি এবং আমাদের প্রতিষ্ঠানগুলিকে যদি আমরা প্রতিষ্ঠান করতে পারি, আমাদের নাগরিকদের মৌলিক অধিকারগুলিকে যদি আমরা শর্তের বাইরে আনতে পারি, তাইলে আসলে গণতন্ত্রের বিউটি কী? গণতন্ত্রের বিউটি হচ্ছে মেজরিটি দিয়ে শাসিত হয়, কিন্তু সে মেজরিটির শাসন কাজ করে হচ্ছে মাইনরিটির রাইটটাকে আসলে চেক দেওয়ার জন্য। মাইনরিটি কোনো অধিকার বঞ্চিত হবে না মেজরিটির শাসনে, এইটাই তো হচ্ছে ডেমোক্রেসি। কারণ সেই ডেমোক্রেসিটা যদি আমরা করতে পারি, তাইলে আসলে কোনো আলাদা আইন লাগবে না। আর আমরা যদি এটা না করতে পারি, তাইলে আরও অনেক আইন বানাবো, সেগুলি ভোগান্তিই বাড়াবে, আমাদের কিছু করবে না। আমাদের সময় আসছে, আমি মনে করি যে বাংলাদেশটাকে একটা রিয়েল ডেমোক্রেটিক রাষ্ট্রে পরিণত করার। এটা এখানকার মাইনরিটি, মেজরিটি সমস্ত মানুষের আসলে প্রয়োজন। এখানকার ধনী, গরিব, মাইনরিটি, মেজরিটি, ধর্ম, বর্ণ, এই দেশের যত নাগরিক আছে, এমনকি আমি তো বলি যে আমি অনেক সময় বলছি, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আমি বলতাম যে আওয়ামী লীগের জন্য একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা খুব দরকার, কারণ এরপরে তো ভিকটিম হবে আওয়ামী লীগ। আমি এই বক্তৃতা অনেকবার করছি যে সবচেয়ে বেশি ভিকটিম কিন্তু আপনি হবেন, আজকে হোক আর 2 বছর পরে হোক, আপনিই তো ক্ষমতা থেকে যাবেন। আপনি কি চান যে এরকম একটা বিচার ব্যবস্থা থাকবে? আপনি চান এরকম একটা পুলিশ থাকবে? আপনি চান এরকম গুমের ব্যবস্থা থাকবে আপনাকে নিয়ে? এখন যেগুলি হচ্ছে, তো পুলিশ এখনো পর্যন্ত আগের মতো একজনকে ধরে 400 জন অজ্ঞাতনামার নামে মামলা দিয়ে দিতেছে। এইগুলি থাকবে, এটা চাই আমরা বাংলাদেশে? ওরা তো চাই না। আমি মাইনরিটির জন্য না, আমি এমনকি আওয়ামী লীগের জন্য এখানে গণতান্ত্রিক ব্যবস্থা চাই। আমি এটা লাগবে আমাদের, কারণ যে কয়েকটা মাফিয়া বাদ দিলে তো আওয়ামী লীগের মধ্যে তো মানুষ, আমাদের দেশে মানুষেরাই।
মাফিয়া কতগুলি এটা সব জায়গায় আছে, অন্যান্য দলেও আছে। এই মাফিয়া মুক্ত একটা বাংলাদেশ লাগবে, এবং মাফিয়ারা যাতে আসলে ক্ষমতাটা ওইভাবে একজন কাউকে বললো যে আপনি প্রধানমন্ত্রী, এবং তার ক্ষমতা তারপরে বানরের পিঠাভাগ করে তারা আসলে ভোগ করলো মানুষের বিরুদ্ধে, এই অবস্থাটার অবসান করতে হবে। আর মাইনরিটিকে আসলে এটা সত্য যে এখানকার আওয়ামী লীগ, বিএনপি কিংবা এরকম রাজনৈতিক শক্তি, ওইখানকার বিজেপি এবং ওইখানকার সরকার, তাদের যে আসলে রাজনৈতিক স্বার্থ, সেই স্বার্থগুলি মাইনরিটিকে ভুল বুঝতে উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে, এবং মাইনরিটি আসলে এগুলির শিকারও হয়। মাইনরিটি শিকার হলে তো আমরাও শিকার হই, আমাদের বাইরে থাকতে পারি না। আমাদের মধ্যে মাইনরিটির বন্ধুরা নাই? আমার গ্রামে আমার মানুষেরা তো সবাই তো এরকম। আমার গ্রামে তো সবচেয়ে বেশি মাইনরিটি আমাদের মধ্যে। আমি তো ওদের বাড়িতে বড় হয়েছি, ওদের সাথে থাকছি। আমরা যেরকম বলি যে সরকার যখন ক্ষমতায় থাকে, বিরোধী দলের উপরে সরকারের সাথে আসলে আচরণের ক্ষেত্রে আমরা বলি যে প্রধান দায়িত্ব উদ্যোগ নেওয়ার প্রধান দায়িত্ব হচ্ছে সরকারের। আমাদের প্রতিবেশীদের মধ্যে যারা বড়, যাদের আসলে ক্ষমতা বেশি, এইটাকে নিউট্রালাইজ করার উদ্যোগ কাকে নিতে হবে? নিউট্রালাইজ উদ্যোগ করার উদ্যোগ নিতে হবে আসলে ভারতকে। ভারত এখানে আসলে ভুল এক ধরনের সম্পর্ক, ভারত এখানে দ্বিপাক্ষিক সম্পর্ককে দ্বিদলীয় সম্পর্কে পরিণত করছে। বাংলাদেশ ভারতের সম্পর্ককে তারা বিজেপি এবং আওয়ামী লীগের সম্পর্কে পরিণত করছে। তাতে তারা বাংলাদেশের সাধারণ জনগণকে এক্সক্লুড করছে, এবং সেই জন্যে ভারতের জনগণও এদের দ্বারা এফেক্টেড হয়েছে। এই পলিসি দ্বারা ভারতের জনগণের অনেকেই এখন বাংলাদেশকে আসলে তার শত্রু মনে করে, বাংলাদেশের জনগণের অনেকে তাকে আসলে শত্রু মনে করে। আমরা বলি যে আমরা যখন ভারতের বিরুদ্ধে কথা বলি, তখন তো ভারতের পররাষ্ট্রনীতির বিরুদ্ধে কথা বলি, ভারত সরকার যে আসলে এটা চালায় তার বিরুদ্ধে কথা বলি। ভারতের জনগণ তো আমাদের চাইতেও নির্যাতিত, এবং এই সরকার দ্বারা নির্যাতিত। আমি তো ভারতের সরকারের বিরুদ্ধে বলি যখন বলি। কিন্তু এইটা আমাদের দেশে আসলে রাজনৈতিক ভোকাবুলারিতে আমাদের রাজনৈতিক দলগুলি সস্তা সুবিধা নেওয়ার জন্য এই পার্থক্যগুলির কথা স্পষ্ট করে না জনগণের কাছে। যাই হোক, প্রশ্ন যেটা ছিল, আমি মনে করি যে প্রথমত ভারতকে তার যে এতদিনের যে আসলে প্র্যাকটিস, এই প্র্যাকটিস থেকে তার বাইরে আসা উচিত। কারণ সে আমাদের দেশে শুধু না, তার নেইবারিং কান্ট্রি যা আছে প্রত্যেকের সাথে এটা প্রুভড এখন যে আসলে তার এই ফরেন পলিসিটা, এই প্র্যাকটিসটা আসলে কাজ করে না। তো তাকে তো নিউ একটা পলিসি তাকে আসলে করতে হবে। আমরা মনে করি সেইখানে আসলে মানুষকে কনসিডারেশন নেওয়া উচিত, তার নিজের রাজনীতিটাকে অন্য দেশের উপরে চাপায় দেওয়া উচিত। তার একটা ব্যক্তিগত বন্ধুত্ব, মিত্রতা কারোর সাথে থাকতে পারে, এটা তো থাকি, আমাদেরও আছে। তো কিন্তু এইটাকে সামগ্রিক রাষ্ট্রের সাথে যে সম্পর্ক, সেই ক্ষেত্রে আসলে আরোপণ করা উচিত। সেইটা যদি না করে ভারত, তাইলে বাংলাদেশ হচ্ছে, আমি যেটা বুঝি যে বাংলাদেশ ইজ এ নেশন। বাংলাদেশের জনগণ একদম প্রাগৈতিহাসিক কাল থেকে আসলে বাংলাদেশের জনগণ হচ্ছে সমন্বয়ের পক্ষে, মানুষের সাথে মিলে থাকার পক্ষে, কাউকে আক্রমণ না করার পক্ষে, কারো ক্ষতি না করার পক্ষে। না হয়তো আমাদের দেশে পাইরেটস হইতো, আমরা এত নদীমাতৃক দেশ, আমরা সারা দুনিয়ায় জাহাজ রপ্তানি করছি, কিন্তু আমাদের তো জলদস্যু নেই। আমাদের কাছ থেকে জাহাজ দিয়ে অন্যরা জলদস্যু করছে। আমাদের দেশ বারবার দখল হয়েছে, আমরা তো কারো দেশ দখল করতে চাই। সো দিস ইজ নট আওয়ার হিস্ট্রি। আমরা আসলে যারা আসে তাদের আশ্রয় দিচ্ছি। তারা যতক্ষণ আমাদের গলা চেপে না ধরছে, ততক্ষণ আমি তার গলা জায়গায় তো দিচ্ছি, গলা সরাইনি, গোলাগুলি করছে। সো ভারতের উচিত হবে এই বাংলাদেশের যে বিশেষ বৈশিষ্ট্য, বাংলাদেশের মানুষ যে তাদের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ চায়, বাংলাদেশ যে মুক্তিযুদ্ধের জন্য তাদেরকে আসলে তাদের প্রতি কৃতজ্ঞতার যে বোধ, সেটা বাংলাদেশের বেশিরভাগ মানুষের মধ্যে যে আসলে এখনো মানুষ লালন করে, এই জায়গাগুলি তাদেরকে আসলে সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে বাংলাদেশকে আসলে ওই জায়গাটায় রেখে আসলে তার চিন্তা করা উচিত। অন্যথায় আসলে যেটা বলা হয় যে আসলে আমি যদি অশান্তিতে, আমার প্রতিবেশী অশান্তি থাকলে আমি তো শান্তিতে থাকতে পারবো না। বাংলাদেশের ভারতের চারপাশে সবাই যদি তার আসলে শত্রু হয়, কেউ যদি শান্তিতে না থাকে, তারাও শান্তিতে থাকার কোনো কারণ নেই। সো এটা খুব সিম্পল। আমি মনে করি যে একটা বন্ধুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ সম্পর্ক তাদের এবং আমাদের থাকা উচিত।